আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ২৪ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়ুরকর বোরচোভের সঙ্গে বৈঠকে তিনি এই সমর্থন চান। আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে এ সময় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শার্লি বোরচো। তিনি নিশ্চিত করেন নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ। বৈঠকে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে 3-0 ভিশন বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেছে দুই পক্ষ। আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কাবুল কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই হামলা চালানো হয়েছে। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে আরও একটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদি জানান, খোস্ত প্রদেশের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়। এতে 9 শিশু এবং 1 নারী নিহত হন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে তিনি দাবি করেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজিমিরের ছেলের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। মৃত্যুর পর নিহতের স্বামী শাহাদাত হোসেন অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ব্যাগটা উপর উঠে দেন। এই মুহূর্তে আসলে ব্যারিকেড দেওয়ার জন্য আসলে আরো ব্যারিকেড নিয়ে আসা হচ্ছে এখানে। একটি ব্যারিকেড সরিয়ে নিয়েছে আন্দোলনকারী বিশেষ পরীক্ষার্থীরা এবং পুলিশ সেখানে আরেকটি ব্যারিকেড কিন্তু নিয়ে এসেছে এবং আরেকটি ব্যারিকেড দিয়ে সে রাস্তার যে চলার পথ সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে, যাতে করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা আবার যমুনা অভিমুখে পদযাত্রা করতে না পারে। প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রোটোকল দেবে। জামায়াত ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উস্কানি দেয়। সোমবার রাতে এক প্রতিবাদ লিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীর প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? বক্তব্যটি উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে একটি সমাবেশে প্রশাসন নিয়ে ওই বক্তব্য দেন। তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। পুলিশের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়। গত 17 বছরে পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানটির উপর প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে, যা জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছে। তবে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশ আগের চেয়ে আরও নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করেছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, আসন্ন 2026 সালের ফেব্রুয়ারির 13শ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ কোনো দল বা মতের পক্ষে অবস্থান না নিয়ে দায়িত্ব পালন করছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের দিন শেষ। এখন পুলিশ আইন, বিধি ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করে এবং জনগণের কাছে জবাবদিহিতে বিশ্বাস করে। এই লড়াইয়ে জিতবে কারা? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। যারা চাকরির বয়স হারিয়েছে তাদের 3 বছরের ব্যাকডেটের জন্য মানে আবেদনের সুযোগ চাই। এজন্য আমরা বিগত 4 মাস থেকে এই আন্দোলনের সাথে যুক্ত আছি, কিন্তু সরকারের বিভিন্ন পরিষদে মানে তারা আমাদেরকে আশ্বাস এতদিন পর্যন্ত দিয়ে এসেছিল
তারপরে যখন আমরা আন্দোলন করি বা সমাবেশে ডাক দেই তখন পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে হামলা করে। দেখেন বিগত 10ই সেপ্টেম্বর পুলিশ হয়ে আমাকে যেভাবে হামলা করেছিল এবং আমার অন্যান্য ভাই বোনদেরকেও অনেক হামলা করেছিল। কিন্তু তারপরেও আমাদের কোনো সুরাহা আসে নাই এবং এখন সরকারের কাছে আমাদের এটাই একটা চাওয়া যে আমাদের 90 থেকে 94 পর্যন্ত করোনার কারণে যারা বয়সটা হারিয়েছে তাদেরকে 3 বছর ব্যাকডেট আকারে আবেদনের সুযোগ দেওয়া হোক। যেহেতু গত 12 বছরে এই দাবিটা আমাদের বাস্তবায়ন হয় না, সেহেতু আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের দাবিটা, এই সরকার যেহেতু জনবান্ধব সরকার আমাদের সরকার, সেহেতু আমাদের দাবিটা অতি দ্রুত বাস্তবায়ন হয়ে যাবে। যেহেতু আমাদের দাবিটা শতভাগ যৌক্তিক, এই দাবিটার পিছনে সবাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, শুধু বড় না সকল রাজনৈতিক দল আমাদের দাবিতে সুপারিশ করেছে। আমরা যাতে সরকারি চাকরিতে আবেদন করতে পারি, অন্তত 3 বছর না দিলে অন্তত মিনিমাম 2টা বছর দিক। চিঠি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চিঠি নিয়ে তালবাহানা চিঠি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না, দে 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 ভাত দে, নইলে মুখে বীজ দে, নইলে মুখে বীজ দে, দে 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 ভাত দে। 90 থেকে 94 বয়স পর্যন্ত এদের যে আবেদনের বয়স নাই, মূলত আমরা এই বয়সটাই চাইতেছি যেন আবেদনের সুযোগ দেওয়া হয়। আশ্বাস দিয়েছে অনেকগুলো রাজনৈতিক দল, আমাদের যে ফাইল আছে ওইখানে সিগনেচার সাইন করছে এবং উপদেষ্টা এই যে এবি পার্টি যে স্যার মঞ্জুর আলম স্যার, সেও আমাদের সাথে আশ্বাস দিয়েছে। আমাদের এই দাবিটা বাস্তবায়ন করা দরকার, আমরা আশা নিয়ে আছি আর আমরা চাইতেছি দ্রুত এই দাবিটা বাস্তবায়ন হোক। দাবি এক দফায় এক, জাতীয়করণ, জাতীয়করণ। আমার অফিস সরকারি, বেসরকারি প্রাইমারি, বেসরকারি প্রাইমারি, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, ছাত্র শহীদের বাংলায়। 90 থেকে ঠিক আছে, দেখেন আমাদের যে বয়স বৃদ্ধির আন্দোলনটা, ঠিক আছে, এটা কিন্তু যারা আন্দোলন করছে সবার বয়স 33 প্লাস বা 34 প্লাস, কিন্তু এটাতে নীতি নির্ধারক যে 32 করলো, এটা কিন্তু 32 তারা কেউই আন্দোলন করেনি, 31 32 তারা কেউই আন্দোলন করেনি। আমরা যারা আন্দোলন করছি তাদের বয়স 33 34 প্লাস, তাহলে কি ওই যে 32টা করলো এটার সুবিধা কিন্তু কেউ পাচ্ছে না, ঠিক আছে, মানে যারা আন্দোলন করছে, কিন্তু যারা বসেছিল বাসায় তারা সুবিধা পাচ্ছে। আমরা কেন বেসরকারি, আমার অফিস সরকারি, অফিস সরকারি, আমরা কেন বেসরকারি, আমরা কেন বেসরকারি, আমার অফিস সরকারি, দে 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 ভাত দে, নইলে মুখে বীজ দে, নইলে মুখে বীজ দে, দে 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 ভাত দে। এক দেশে দুই নীতি চলবে না, চলবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবার দাবি আদায় করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কেন দাবি মেনে নিচ্ছে না? কারণ আমরা তো যোগ্য দাবি, আমরা তো যোগ্য, আমরা পাঠদান করি, আমরা সব কিছু করি, সরকারি বিদ্যালয় নেই, কিন্তু আমরা অবহেলিত করে আছি। আমাদের কোনো প্রকারের কোনো ফল প্রসূ রেজাল্ট হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিদ্যালয়গুলো যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ বা কোনো ফল প্রসূ রেজাল্ট না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো মেনে নিয়ে তারপর ঘরে ফিরবো ইনশাল্লাহ। তাই আমরা এখন বর্তমানে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করব, যতক্ষণ পর্যন্ত সচিবেরা আমাদের দাবিটা না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয়ের গেট ছাড়বো না। সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে A12 নামের একটি নতুন ক্যাফে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে, তবে এগুলো সম্পূর্ণ নন অ্যালকোহলিক, অর্থাৎ অন্য দেশের মতো এখানে মদ বা অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বহির্বিশ্বে যেসব পানীয় সাধারণত অ্যালকোহল যুক্ত, ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয়। পরিবেশনের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে। এখানে নারী পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। 1952 সাল থেকে সৌদি আরবে মদ পান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এর আগে 2024 সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। আলাদা প্রতিবেদনে ফ্রান্স 24 জানিয়েছে, অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন 2টি মদের দোকান খোলার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশি কর্মীদের জন্য ও আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য চালু করা হবে।